ক্লাস 7-এর ছাত্ররা আজকে আমরা পড়ব উদ্ভিদের গঠনগত বৈচিত্র্যের মধ্যে কাণ্ড এই অংশটা। মূল তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, আশা করি তোমাদের মূল অংশটা তৈরি করে ফেলেছো তোমরা। আজকের ক্লাসে আমরা কাণ্ডর পুরো অংশটা পড়ব না। আমরা আজকে কাণ্ড কাকে বলে এবং বিভিন্ন ধরনের যে কাণ্ড আছে সেইগুলো সম্পর্কে পড়ব। কাণ্ডের কাজ এবং কাণ্ড আমাদের কি কি কাজে লাগে এই অংশটা আমরা এর পরের দিনের ক্লাসে পড়ব, নয়তো ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আজকের ক্লাসে আমরা শুধুমাত্র কাণ্ড কাকে বলে এবং কত রকমের কাণ্ড আছে সেইগুলো সম্পর্কে আজকে আমরা পড়ব। দেখো, আমরা আগের দিনই বলেছিলাম যে আমরা যে গাছ দেখি, উদ্ভিদ দেখি, সেই উদ্ভিদের দুটো অংশ থাকে। একটা অংশ থাকে যেটা মাটির উপরে থাকে এবং আরেকটা অংশ থাকে যেটা মাটির নিচে থাকে। এবার এই মাটির নিচে যে অংশটা থাকে, সেই মাটির নিচে যে অংশটা থাকে সেটাকে বলা হয় মূল, এবং মাটির ওপরের যে অংশটা থাকে সেটাকে বলা হয় বিটপ। এই বিটপের মধ্যে পাতা থাকে, ফুল থাকে, ফল থাকে, শাখা প্রশাখা থাকে, এবং এই সমস্ত কিছুকে মানে এই পাতা, ফুল, ফল, শাখা প্রশাখা এগুলোকে ধরে রাখে একটা মাটির উপর থেকে খাড়াভাবে যে অংশটা উঠছে, যেটাকে আমরা অক্ষ বলতে পারি, সেই মাটির উপর থেকে যে খাড়াভাবে উঠছে সেই অংশটা, যেটাকে আমরা কাণ্ড বলছি। এখানে দেখো কাণ্ড কোনটাকে লেবেল করা হয়েছে, মাঝখানে একদম মূলের উপর থেকে, মাটির উপর থেকে খাড়া যে অংশটা উঠে গেছে, যেটার মধ্যে যার সঙ্গে শাখা প্রশাখা, ফুল, পাতা, ফল ইত্যাদিগুলো লেগে আছে, সেই খাড়া অংশটাকে কিন্তু আমরা, যে দণ্ডের মতন যে অংশটা রয়েছে সেইটাকে আমরা কাণ্ড বলছি। আর সেটা পাতা, ফুল, ফল সমস্ত কিছু নিয়ে পুরো মাটির উপরের অংশটা হচ্ছে বিটপ। তাহলে বিটপ আর কাণ্ডের মধ্যে পার্থক্য কি সেটা তোমরা বুঝলে। বিটপ হচ্ছে মাটির উপরের যে অংশটা, তার মধ্যে পাতা রয়েছে, ফুল রয়েছে, ফল রয়েছে, সমস্ত কিছু নিয়ে পুরো অংশটাই হচ্ছে বিটপ। আর এই পাতা, ফুল, ফলকে ধরে রেখেছে যে দণ্ডের মতন অংশটা, সেইটাকে বলা হচ্ছে কাণ্ড। তাহলে কাণ্ড আর বিটপের মধ্যে কি ডিফারেন্স, কি পার্থক্য, সেটা আশা করি তোমরা বুঝতে পারলে, তাই তো? এবার দেখো, আমরা দেখেছি যে যখন এরকম বীজ, মটর বীজ থেকে যখন আমরা মটর বীজকে ভিজিয়ে রাখি, বা এমনিতেও কিছুদিন যদি মটর বীজ রেখে দিই, তাহলে মটর বীজ থেকে এরকম, এগুলোকে আমরা বলি কল বেরিয়েছে, তাই তো? তোমরা বলো যে কল বেরিয়েছে। তো এই যে মটর বীজের যে কল বেরিয়েছে, সেটা অ্যাকচুয়ালি যে ভ্রূণমূল, সেটা আমরা যখন মূল পড়েছি তখন দেখেছি যে ভ্রূণমূলটা প্রথমে বৃদ্ধি পেয়ে এটা মূল অংশটা তৈরি করে, সেটা আমরা দেখেছি। এবার দেখো, এরপরে ভ্রূণমূলটা বেরোনোর পর এখান থেকে দেখো আরেকটা অংশ বেরোচ্ছে, যেটা উপরের দিকে বেরোচ্ছে। দেখতে পাচ্ছ যে নীল অ্যারো দিয়ে দেখানো রয়েছে, এটা হচ্ছে ভ্রূণ মুকুলটা বৃদ্ধি পাচ্ছে, ভ্রূণ মুকুল অংশটা বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা বৃদ্ধি পেয়ে উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, যার থেকে আস্তে আস্তে পাতা ইত্যাদি তৈরি হচ্ছে। এই যে তাহলে যখন বীজটা অঙ্কুরিত হয়ে গেল, তখন তার ভ্রূণ মূল অংশটা মূল তৈরি করলো, যেটা আমরা দেখলাম। আর একটা অংশ যেটা ভ্রূণ মুকুল থেকে বেরোচ্ছে, সেটা বিটপ তৈরি করছে, অর্থাৎ সেটা মাটির উপরের অংশটা তৈরি করছে, যার মধ্যে প্রধান যে অক্ষটা বেরোচ্ছে, যার থেকে পাতা টাতাগুলো তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি কাণ্ড। তাহলে আমরা যদি একটা বীজকে মাটিতে পুঁতি, তাহলে দেখো ভ্রূণ মূল অংশটা কিন্তু মাটির নিচের দিকে চলে যাচ্ছে এবং সেটা মূলতন্ত্র তৈরি করছে, যেটা আমরা মূল পড়ার সময় দেখেছি। আর ভ্রূণ মুকুল অংশটা কিন্তু উপর দিকে যাচ্ছে। উপর দিকে মানে পৃথিবীর কেন্দ্রের বিপরীত দিকে, মানে পৃথিবী তো কেন্দ্রের দিকে অভিকর্ষ বলের দ্বারা টানছে, তার মানে অভিকর্ষ বলের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, তাই তো? এবং তার সঙ্গে সঙ্গে আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে, কারণ মাটির উপর দিকে বৃদ্ধি পাচ্ছে, আলো যেদিকে রয়েছে সেদিকে বৃদ্ধি পাচ্ছে। এবং তোমরা দেখেছো, যদি আমরা কোনো অন্ধকার ঘরে একটা জানলা খুলে রেখে যদি তার সামনে কোনো গাছ রেখে দিই, তাহলে গাছটা আলোর দিকে চলে যায়, জানলার দিকে বেঁকে যায়, মানে আলো যেদিকে যায় আলো যেদিক থেকে আসে, কাণ্ড সেদিকেই বেঁকে যায়, তাই তো? অর্থাৎ কি না, কাণ্ডটা যেমন অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, তেমনি আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইভাবে বিটপ অংশটা তৈরি হয়, যার মূল অক্ষটা হচ্ছে কাণ্ড, অর্থাৎ কাণ্ডটা আলোর দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে এর থেকে আমরা কাণ্ডের একটা সংজ্ঞা পেয়ে যেতে পারি, কাণ্ড কাকে বলে।
না আলোর অনুকূল, আলোর দিকে মানে কোনো কিছুর দিকে গেলে সেটাকে আমরা অনুকূলে বলি। তাহলে আলোর অনুকূল ও অভিকর্ষের প্রতিকূলে বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণমুকুলের ঊর্ধ্বগামী, যেহেতু উপরের দিকে উঠছে সেজন্য ঊর্ধ্বগামী প্রসারিত অংশের প্রধান অক্ষকে কাণ্ড বলে। প্রধান অংশকে, প্রসারিত অংশকে নয় কিন্তু, সেটা কিন্তু বিটপ। প্রসারিত অংশের প্রধান অক্ষকে কাণ্ড বলে। দেখো আমি সংজ্ঞাটা এমনভাবেই লিখেছি যাতে তোমাদের মূল যখন পড়েছো, ঠিক মূলে যেভাবে পড়েছো ঠিক সেভাবেই আমি কাণ্ডের সংজ্ঞাটাকে লিখেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয়। তাহলে আলোর অনুকূল ও অভিকর্ষের প্রতিকূলে বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণমুকুলের ঊর্ধ্বগামী প্রসারিত অংশের প্রধান অক্ষকে কাণ্ড বলে। আর যদি বিটপ কাকে বলে বলতো, তাহলে আমরা এই প্রধান অক্ষকে কথাটা বলতাম না, আমরা তাহলে শুধু বলতাম যে আলোর অনুকূল ও অভিকর্ষের প্রতিকূলে বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণমুকুলের ঊর্ধ্বগামী প্রসারিত অংশকে বিটপ বলে। তাহলে কাণ্ড কাকে বলে আমরা জানলাম। এবার আমরা কাণ্ড কিভাবে চিনব, আমরা মূল কিভাবে চিনব সেটা দেখেছিলাম। দেখো ঠিক একই রকমভাবে আমি কাণ্ড কিভাবে চিনব সেটা বলেছি। এই কারণে এটা বলেছি যাতে একদম মূল যেভাবে পড়িয়েছিলাম সেভাবেই এখানে রেখেছি, সেই একই ধরনের ছবি দিয়ে, যাতে তোমাদের এটা বুঝতে সুবিধে হয়। আমরা বলেছিলাম যে আমরা এখানে দেখি যে কাণ্ডতে গাঁটের মতন অংশ বা ফোলা অংশ থাকবে, যেটাকে আমরা পর্ব বলে থাকি। দেখো এখানে আমরা একটা আখ গাছের ছবি দেখিয়েছি, যেখানে আমরা পর্বটা খুব ভালোভাবে বুঝতে পারি, সেই জন্যই আখ গাছের ছবি নিয়েছি। এখানে দেখো, এই দেখো এটা একটা পর্ব, এইটার একটা পর্ব, যে অংশটা গাঁটের মতন বা ফোলা অংশ রয়েছে এই পর্ব থাকে। কাণ্ড মাত্রেই কিন্তু তার পর্ব থাকবে। এই কারণেই দেখো আমরা আদাটাকে কাণ্ডের মতন দেখতে নয়, কিন্তু তার এই যে পর্বগুলো ছিল বলেই এটা মাটির নিচে হওয়া সত্ত্বেও এটাকে আমরা মূল বলিনি, কাণ্ডের মধ্যে ফেলেছিলাম, তাই না? মনে আছে নিশ্চয়ই তোমাদের। তাহলে এই পর্ব থাকাটা কিন্তু কাণ্ডের একটা বৈশিষ্ট্য। পর্ব উপস্থিতি দেখে আমরা কাণ্ডকে চিনতে পারি। এছাড়া কাণ্ডতে মুকুল থাকে, বিভিন্ন ধরনের মুকুল থাকে, সেটা আমরা এর পরে পড়বো। এখানে দেখো আমরা এক ধরনের মুকুল দেখিয়েছি গাছের, যেখান থেকে কাণ্ডের শাখা বেরিয়েছে সেই জায়গায় একটা মুকুল দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই মুকুলের উপস্থিতিটাও কিন্তু কাণ্ড চেনার একটা উপায়। যেরকমভাবে আমরা আলুর ক্ষেত্রেও দেখেছিলাম যে এই মুকুল ছিল বলে সেটাকে আমরা মূলের মধ্যে ফেলিনি, সেটাকে আমরা কাণ্ডের মধ্যে ফেলেছিলাম, কারণ মুকুলের উপস্থিতি, তাই তো? কাজেই এই মুকুল দেখেও কিন্তু আমরা কাণ্ড চিনতে পারবো। তাহলে কাণ্ড চেনার পর্বের উপস্থিতি, মুকুলের উপস্থিতি, এগুলো কিন্তু কাণ্ড চেনার এক একটা উপায়। তাহলে আমরা দেখে নিই যে এবার কাণ্ডের বৈশিষ্ট্যগুলো তাহলে কি কি, আমরা বলতে পারি যে কাণ্ডের কি কি বৈশিষ্ট্য থাকবে। কাণ্ড অভিকর্ষের প্রতিকূলে বৃদ্ধি পায়, দেখলে তোমরা। কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পায়, এটাও আমরা পড়েছি। কচি এবং কোমল কাণ্ড সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে। তোমরা অনেক কাণ্ড দেখেছো যেগুলো সবুজ বর্ণের, যেমন লাউয়ের কাণ্ড, কুমড়োর কাণ্ড, এছাড়াও ঘাসের কাণ্ড, এমনি যেগুলো নরম যে গাছ হয়ে থাকে সেগুলো, বা কচি অবস্থায় ধরো যখন আম গাছ যখন চারা বেরোচ্ছে তখন চারা গাছ অবস্থায় তার কাণ্ড, সেগুলো সবই সবুজ বর্ণের হয়ে থাকে। কাণ্ডে মুকুল থাকে, আমরা অলরেডি পড়লাম। কাণ্ডে পর্ব ও পর্বমধ্য থাকে, এবং কিছু কিছু কাণ্ডে কাণ্ড রোম থাকে, কাণ্ডের গায়ে রোঁয়া রোঁয়া থাকে। তোমরা যদি কুমড়ো গাছ দেখে থাকো বা লাউ গাছ দেখে থাকো, সেখানে তো খুব স্পষ্টভাবে বোঝা যায় যে তার গায়ে কীরকম, তার গাটা কীরকম রোঁয়া ভর্তি হয়ে থাকে। তো এই কাণ্ডের গায়ে কাণ্ড রোমেরও উপস্থিতি, সেটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি কাণ্ড রোম থাকে সেটা বৈশিষ্ট্য নয়, মূল আর কাণ্ডের পার্থক্য হচ্ছে মূলে আমরা দেখেছি তো মূল রোম থাকে, সেই মূল রোমটা এককোষী হয়, আর কাণ্ডের রোমটা বহুকোষী হয়। কোষ তোমরা এখনও পড়োনি, কিন্তু আমার যতদূর মনে পড়ছে ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের জীবদেহ, আমাদের সেটা আমরা মানুষ হই, উদ্ভিদ হোক বা যে কোনো প্রাণী হোক, যে কোনো জীব, তাদের ক্ষেত্রে তাদের দেহটা তৈরি হয় যে একক দিয়ে, সেটাকে বলা হয় কোষ। যেমন তোমাদের আমি বলেছিলাম যে যেমন আমাদের বাড়ি যেটা তৈরি হয়, বাড়িটা তৈরি করার জন্য ইউজ করা হয় ইট। ইট গেঁথে গেঁথে তো বাড়ি তৈরি করা হয়, তাহলে ইটটা হচ্ছে আমাদের বাড়ির একক। তেমনি প্রত্যেকটা জীবের একক হচ্ছে কোষ, যেটা দিয়ে আমাদের দেহ তৈরি। তো সেই রকম একটা কোষ দিয়ে মূলরোম তৈরি হয়, মূলরোমে একটাই কোষ থাকে। আর কাণ্ডের যে রোম থাকে সেই কাণ্ড রোমে অনেকগুলো কোষ থাকে, অর্থাৎ সেটা বহুকোষী হয়। এটা আমরা কাণ্ড বা মূল চেনার একটা উপায়। যেহেতু তোমরা কোষটা পড়োনি,
সেই জন্য আমি এটা শুধু এইটুকুনি জেনে রাখবে যে মূল একটা কোষ দিয়ে গঠিত হয়, মূল এককোষী হয়, মূল রোম এককোষী হয় এবং কাণ্ড রোম বহুকোষী হয়। এইটুকুনি শুধু তোমাদের জেনে রাখলেই হবে। এরপরে আমরা দেখে নিই যে কাণ্ডের বিভিন্ন অংশগুলো কি কি। আমরা বলেছিলাম যে একদম মূল যে অক্ষ থাকে, অর্থাৎ এই অংশটা যেটা দেখো অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, এটা হচ্ছে কাণ্ড। এই কাণ্ডের সঙ্গে পাতা যুক্ত হয়। পাতাটা থাকে কিভাবে? একটা দণ্ডের মতন অংশের সাহায্যে যুক্ত থাকে। এই যে দণ্ডের মতন অংশটাকে বলা হচ্ছে পত্রবৃন্ত। তাহলে পত্রবৃন্তের সাহায্যে পাতাটা কাণ্ডের সঙ্গে আটকে থাকে। এবার পাতাগুলো তোমরা একটা কাণ্ড যদি দেখো তাহলে দেখবে যে কোনো জায়গা থেকে কিন্তু পাতা বেরোয় না, পাতা একটা কাণ্ডের নির্দিষ্ট অংশ থেকে বেরোয়। সেই অংশগুলোকে, যেমন ধরো এই অংশটা, এই জায়গাটা থেকে পাতা বেরিয়েছে, এই জায়গাটা থেকে পাতা বেরিয়েছে, তাহলে এই জায়গাগুলোকে যেখান থেকে পাতা বেরোয় বা শাখা প্রশাখা বেরোয় সেই জায়গাগুলোকে বলা হয় পর্ব। এবং এই দুটো পর্বের মাঝে এই যে জায়গাটা রয়েছে এটাকে বলা হয় পর্বমধ্য। ঠিক আছে? তাহলে দুটো অংশ যে জায়গা থেকে গাছের পাতা বেরোয় বা শাখা প্রশাখা বেরোয় সেই জায়গাটাকে বলা হয় পর্ব। মেনলি বলবে যে অংশ থেকে পাতা বেরোয় সেটাকে বলা হয় পর্ব, আর দুটো পর্বের মাঝের যে জায়গাটা সেটাকে বলা হয় পর্বমধ্য। এবার দেখো এই যে পাতাটা যে কাণ্ডের সঙ্গে লেগে আছে, কাণ্ডের সঙ্গে কিন্তু পাতাটা একটা কোণ তৈরি করেছে। দেখতে পাচ্ছ দুটো একটা কোণ তৈরি করছে, যেটা এই যে ওপরের দিকে যে কোণটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, যেটা আমি দেখালাম। তো এই কোণটা, এটা দেখো একটা কোণ হচ্ছে। আমি যদি কাণ্ডের আর পাতার পত্রবৃন্তের মধ্যে দাগ টানি তাহলে দেখো এরকমভাবে একটা কোণ তৈরি হচ্ছে। সেই কোণটা কীরকম ধরনের কোণ দেখে নাও তো। এখানে কোণটা অবশ্যই 90 ডিগ্রির কম, তাই তো? অর্থাৎ সেই ধরনের কোণকে আমরা কি বলি? সূক্ষ্ম কোণ বলি। তাহলে পাতাটা কাণ্ডের সঙ্গে যে সূক্ষ্ম কোণটা তৈরি করে সেটাকে বলা হয় কক্ষ। পাতাটা কাণ্ডের সঙ্গে যে সূক্ষ্ম কোণ তৈরি করে, অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রির থেকে কম হয়, যে সূক্ষ্ম কোণ তৈরি করে সেটাকে আমরা বলি কক্ষ। এবং এই কক্ষে কিন্তু মুকুল থাকে, যে মুকুলের ছবিটা আমরা আগে দেখলাম। তো এইরকম মুকুল থাকে, সেটা আমরা এই যে মুকুলটার ছবিটা আমরা দেখেছিলাম সেটা কাক্ষিক মুকুল, অর্থাৎ যেটা পাতার কক্ষে জন্মাচ্ছে সেটাকে বলা হচ্ছে কাক্ষিক মুকুল, তাই না? এই ছবিটা আমরা দেখেছিলাম, এটা হচ্ছে কাক্ষিক মুকুল। দেখো যেখান থেকে পাতা বেরিয়েছে সেই কক্ষে কাণ্ডের সঙ্গে যে সূক্ষ্ম কোণটা তৈরি করেছে সেইখানে এই মুকুলটা জন্মেছে। তাহলে এই ধরনের মুকুলকে বলা হয় কাক্ষিক মুকুল। এই কাক্ষিক মুকুল থেকে কিন্তু শাখা প্রশাখা তৈরি হয়। তাহলে কাক্ষিক মুকুলটা কক্ষে তৈরি হয়, কক্ষটা তো পর্বে পাতা তৈরি হচ্ছে সেখানে হচ্ছে, সেই জন্যই আমরা তখন বলেছিলাম যে পর্ব থেকে শাখা প্রশাখাও তৈরি হয়। অ্যাকচুয়ালি শাখা প্রশাখাটা পর্বে যে কক্ষ তৈরি হয়, পাতার যে কক্ষ, সেই কক্ষ থেকেই, যে কক্ষতে যে মুকুল থাকে সেটাই মূলত কিন্তু শাখা প্রশাখাগুলো তৈরি করে। কিন্তু সবসময় যে তারা শাখা প্রশাখা তৈরি করে তা নয়, কখনো কখনো এই মুকুলগুলো পুষ্প মুকুলে পরিণত হয়, যখন সেখানে ফুল ফোটে। আমরা যে দেখি ফুল গাছে ফুল ফুটেছে, সেগুলো কাক্ষিক মুকুল থেকে ফুলও ফুটে থাকে। ঠিক আছে? এই কাক্ষিক মুকুলের পরে আমরা দেখো একদম কাণ্ডের অগ্রভাগেও কিন্তু আর একটা মুকুল দেখতে পাওয়া যাচ্ছে। এই কাণ্ডের অগ্রভাগে যে মুকুলটা থাকে সেটাকে বলা হয় অগ্রমুকুল। অগ্রমুকুলটা মূলত কাণ্ডকে দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে সাহায্য করে। কাণ্ড যে উপরে দৈর্ঘ্যের দিকে বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, সেটা এই অগ্রমুকুলের সাহায্যেই বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিন্তু অগ্রমুকুল থেকেও অনেক সময় অগ্রমুকুলটা অনেক সময় পুষ্পমুকুলে পরিণত হয় এবং সেখান থেকে ফুল ফোটে। এখানে আমরা একটা অগ্রমুকুলের ছবি দেখবো। দেখো এটা হচ্ছে একটা অগ্রমুকুল, তাই তো? শুধু তাই নয়, দেখো এই ছবিটা তোমাদের কিন্তু খুব পরিচিত। কোথায় দেখেছো এই ছবিটা? বিভিন্ন চায়ের বিভিন্ন কোম্পানির যখন অ্যাডভার্টাইজমেন্ট হয় টিভিতে বা খবরের কাগজে যে ছবি দেয়, বা চায়ের প্যাকেটে যখন বাড়িতে চায়ের প্যাকেট আসে তখন আমরা তার উপরে এই ছবিটা দেখেছি, তাই তো? এটা হচ্ছে যখন আমরা চা পাতা তোলা হয়, চা গাছ থেকে যখন চা পাতা তোলা হয়, আমাদের যে আমরা চা খাই সেই চাটা প্রসেসিং করার আগে যখন চা পাতা তোলা হয় তখন গাছের এই অংশটা তোলা হয়। এখানে এই মাঝখানে যে অংশটা দেখছো এটা কিন্তু অগ্রমুকুল। অর্থাৎ চা পাতা যখন আমরা তুলি তখন তার সঙ্গে ওই অগ্রমুকুল সমেত দুটো পাতাকে তোলা হয়, যেটা আমরা চা হিসেবে খেয়ে থাকি। ঠিক আছে? তাহলে অগ্রমুকুল দেখো এখানে আমরা দেখলাম যে চা পাতার ক্ষেত্রে অগ্রমুকুল দেখতে পাচ্ছি। আর একটা জিনিস জেনে রাখো, এই যে আমি যে অংশগুলো বললাম যে এই যে পাতাটা পর্ব থেকে তৈরি হয়, পর্ব মধ্য থাকে, কক্ষ থাকে, এগুলো কিন্তু অগ্রমুকুল থাকে, এগুলো কিন্তু প্রত্যেকটা শাখা
প্রশাখার ক্ষেত্রেও প্রযোজ্য, প্রত্যেকটা শাখা প্রশাখার ক্ষেত্রেও কিন্তু এরকম পর্বমধ্য থাকে, সেখানে পর্বে কক্ষ থাকে এবং কাক্ষিক মুকুল থাকে, ঠিক আছে। তাহলে এটা যেমন মূল কাণ্ডের ক্ষেত্রে এই অংশগুলো থাকছে, তেমনি শাখা প্রশাখার ক্ষেত্রেও কিন্তু এই অংশগুলো থাকছে। ঠিক যেভাবে আমরা দেখেছিলাম যে মূলের ক্ষেত্রে যে শাখামূল বা প্রশাখামূল বেরোয়, তাতেও মূলত্র, মূলরোম অংশ ইত্যাদি যেমন থাকে, স্থায়ী অঞ্চল ইত্যাদি যেমন থাকে, তেমনি কাণ্ডের এই যে অংশগুলো আমরা পড়লাম, এগুলো কিন্তু কাণ্ডের শাখা প্রশাখার ক্ষেত্রেও কিন্তু এই অংশগুলো থাকে। তাহলে এবার দেখো, তোমাদের বইতে যেভাবে আছে আমি খানিকটা সেভাবেই পড়ানোর চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের বইতে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, কিন্তু সেগুলোর উত্তর দেওয়া নেই, বা সেগুলো তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে খুঁজে নিতে, তোমাদের যাতে সুবিধে হয় একটু, সেই জন্য আমি সেই জিনিসগুলো একটুখানি এখানে দেখিয়ে দিয়েছি, সেটা একটুখানি দেখে নাও। তোমাদের বইতে কতগুলো দেখবে সবজির নাম দেওয়া আছে এবং বলা হয়েছে যে তোমাদের বলতে বলা হয়েছে যে তার মধ্যে কোনগুলো কাণ্ড কোনগুলো কাণ্ড নয়, সেগুলো তোমাদের বলতে বলা হয়েছে। তাহলে আমরা দেখে নিই যে তোমাদের এই সবজিগুলোর কথা বলা হয়েছে, তাই তো। ডাঁটা শাক, সজনে ডাঁটা, আলু, বাঁধাকপি, কচু, এই সবজিগুলোর কথা বলা হয়েছে। তাহলে এই সবজিগুলোর ছবিগুলো একটু আমরা দেখে নিই। এটা হচ্ছে ডাঁটা শাক, এটা হচ্ছে সজনে ডাঁটা, আলু, বাঁধাকপি আর কচু, তাই তো। এর মধ্যে প্রথমে আমরা দেখে নিই, ধরো ডাঁটা শাক। ডাঁটা শাকটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কাণ্ড, কারণ তার মধ্যে পাতা রয়েছে। ডাঁটা শাকটা অ্যাকচুয়ালি কাণ্ড, পাতা সমেত কাণ্ড, সেটাই আমরা খেয়ে থাকি। তাহলে এটা যে কাণ্ড, সেটা আর অসুবিধের কিছু নেই, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এরপরে যদি আমরা আলুটা দেখি, সেটা যে অলরেডি কাণ্ড, সেটা আমরা মূল পড়ার সময় থেকে পড়ে এসেছি, কারণ তাতে মুকুল রয়েছে, সেই জন্য কাণ্ডের বৈশিষ্ট্য তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কাক্ষিক মুকুল তাতে রয়েছে, যেগুলোকে আমরা আলুর চোখ বলে থাকি। তো এখানে কাজেই মুকুল রয়েছে, কাজেই আলু যে কাণ্ড সেটাও আমরা অলরেডি জানি। তাহলে এটাও তোমরা নিজেরাই লিখতে পারছো যে আলুটা হচ্ছে কাণ্ড, তাই তো। এই যে এগুলো হচ্ছে মুকুল দেখানো হয়েছে। এরপর যদি আমরা কচু দেখি, তাহলে কচুটা এরকম, কচু গাছের এই অংশটা আমরা খাই, তাই তো। এই অংশটাই হচ্ছে এই অংশটা, এটা কিন্তু মাটির নিচে হয়, কিন্তু মাটির নিচে হলেও এটাও কিন্তু কাণ্ড, কারণ কাণ্ডের কিছু বৈশিষ্ট্য এটার মধ্যেও দেখতে পাওয়া যায়, তাই তো। কাজেই এটাও কাণ্ড, অর্থাৎ কচু আমরা যেটা খাচ্ছি, সেই কচুটাও কিন্তু উদ্ভিদের কাণ্ড অংশটাই আমরা খাচ্ছি। এরপরে আমরা যদি সজনে ডাঁটা দেখি, সজনে ডাঁটাটা এরকম লম্বা সরু, তাই তো, লম্বা লম্বা হয়, অনেকটা দেখে কাণ্ডের মতন মনে হতে হয়, যে পাতা ছাড়া কাণ্ডটা যেরকম হয় দেখতে সেই রকম। কাজে এটা কাণ্ড কিনা সেটা আমাদের, তাহলে আমরা দেখে নিই এটা কাণ্ড কিনা। তোমরা সবাই জানো এটা কাণ্ড কি কাণ্ড নয়, তাও আমরা একবার দেখে নিচ্ছি। আমরা প্রত্যেকে দেখেছি যে শীতকালে এরকম সজনে গাছে সজনে ফুল হয়, তাই তো। এবং কিছু সজনে ফুল থেকে এইরকম যে ডাঁটা বেরোয়, কচি কচি ডাঁটা বেরোয়, সেটাও আমরা দেখেছি। এবং সেগুলোই যখন বড় হয়ে যায়, তখন ফুলগুলো আর থাকে না, তখন এই ডাঁটাগুলো বড় হয়ে এরকমভাবে গাছ থেকে ঝোলে, দেখেছো তো। তাহলে এইগুলো কোথা থেকে তৈরি হলো? ফুল থেকে তৈরি হলো, এবং আমরা জানি যে ফুল থেকে ফল তৈরি হয়। তাহলে সজনে ডাঁটাটা কখনোই কাণ্ড নয়, ফুল থেকে তৈরি হচ্ছে, তাহলে এটা কখনোই কাণ্ড নয়, এটা হচ্ছে ফল, যেহেতু এটা ফুল থেকে তৈরি হচ্ছে। তাহলে সজনে ডাঁটাটা আমরা দেখলাম যেটা আমরা খাই, সেটা কাণ্ড নয়। বাঁধাকপি মাটির উপরে এরকম হচ্ছে, তাই তো। এগুলো দেখো, এগুলো হচ্ছে বাঁধাকপির পাতা, আর এই মাঝখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অগ্রমুকুল। মানে পুরো বাঁধাকপিটা তুমি যদি দেখতে যাও, তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি বলতে পারি আমরা একটা বিটপ না বলে, যেহেতু এটা মুকুল অংশটাই আমরা মূলত খেয়ে থাকি, অগ্রমুকুল অংশটাই আমরা মূলত খেয়ে থাকি, তাহলে বাঁধাকপিটাকে আমরা বলবো মুকুল, এটা কখনোই কিন্তু কাণ্ড নয়। এবং বাঁধাকপিটা জেনে রাখো, বাঁধাকপিটা হচ্ছে সবথেকে বড় মুকুল যেটা আমরা খাই, ঠিক আছে। তাহলে বাঁধাকপিটাও কিন্তু কাণ্ড নয়। তাহলে তোমাদের যে কটা সবজির নাম ওখানে বলা ছিল, তার মধ্যে আমরা দেখলাম ডাঁটা শাক, আলু এবং কচু, এই তিনটে হচ্ছে কাণ্ড, আর বাঁধাকপিটা হচ্ছে মুকুল, আর সজনে ডাঁটাটা হচ্ছে ফল, তাই তো। তাহলে এই অংশগুলো আমরা দেখলাম। এবার আমরা বিভিন্ন রকমের কাণ্ড সম্পর্কে পড়ব।
বিভিন্ন রকমের কাণ্ডকে কিন্তু তোমরা বিভিন্ন রকমের গাছ দেখেছো, তাই তো? আমরা যে গাছগুলো দেখে থাকি তাগুলো এক এক রকমের হয়, বিভিন্ন রকমের। সেটা তোমরা পড়তে গিয়েই দেখবে যে সেগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, কিন্তু সেগুলো কিন্তু একটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই কিন্তু আমরা গাছকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারবো না। আমাদের সেগুলো সেই জন্য বিভিন্ন রকম বৈশিষ্ট্যের ভিত্তিতে গাছগুলোকে আমরা বিভিন্ন রকমভাবে ভাগ করে থাকি। তাহলে আমরা দেখে নিই প্রথমে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা গাছকে ভাগ করব। প্রথমে যদি আমরা কাণ্ডের উচ্চতা এবং প্রকৃতি অনুসারে ভাগ করি। উচ্চতা মানে বুঝতে পেরেছো, মানে গাছটা কত লম্বা, কত বড় হয়, কত উঁচু হয়, তার উপর নির্ভর করে আমরা গাছকে ভাগ করতে পারি। এবং একই সঙ্গে সেই গাছের কাণ্ডটা কীরকম, কাণ্ডের প্রকৃতিটা কীরকম, কাণ্ডটা শক্ত কাঠের মতন নাকি কাণ্ডটা নরম রসালো, সেই রকম ওপর নির্ভর করে প্রকৃতিটা কীরকম, এই দুটোর ওপর নির্ভর করে আমরা গাছকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। দেখে নিই সেইগুলো কি কি। এই দুটো গাছ, এই দু রকমের গাছ, যেটা বাঁদিকে রয়েছে সেই গাছটা একটা পাইন জাতীয় গাছ, একটা ব্যক্তবীজী উদ্ভিদ। তবে এটা পাইন গাছ নয়, এই গাছটার নাম হচ্ছে অরকেরিয়া। এই গাছটা তোমরা অনেকেরই বাড়িতে বাগানে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে আমরা দেখি, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে অরকেরিয়া। আর ডান দিকে যেটা দেখছি এটা একটা আম গাছ দেখতে পাচ্ছি। তাহলে এই গাছগুলো দেখো, এই দুটো গাছেই, আম গাছ হোক বা এই অরকেরিয়া বা পাইনের ক্ষেত্রেও ঠিক এরকমই দেখতে পাই। পাইন গাছটা তোমাদের অনেক পরিচিত, ভেবে নাও যে পাইন গাছটাও এরকম ধরনেরই তো দেখতে হয়। তাহলে এই গাছগুলোর দেখো, আম গাছ হোক পাইন গাছ হোক, এগুলোর দেখো এই নিচের এই যে অংশটা, এই অংশটাতে কিন্তু কাণ্ডের এই অংশটা কোনো শাখা প্রশাখা নেই, দেখতে পেয়েছো? এটা কিন্তু একদম সোজা স্তম্ভের মতন উঠে গেছে মাটির উপর থেকে। এবং আম গাছ তোমরা প্রত্যেকেই দেখেছো, এবং তার কাণ্ডটা দেখেছো কীরকম, কাঠের মতন, তাই তো? কাষ্ঠল কাণ্ড বলে থাকি এটাকে আমরা, শক্ত কাষ্ঠল কাণ্ড, এবং মাটির থেকে বেশ খানিকটা উচ্চতা পর্যন্ত এর কোনো শাখা প্রশাখা নেই, সেই জন্য কাণ্ডটাকে স্তম্ভের মতন লাগে। এই যে স্তম্ভের মতন যে কাণ্ডটা উঠে গেছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা গাছের গুঁড়ি বলি, তাই তো? তাহলে এইগুলো গুঁড়ি বিশিষ্ট গাছ এবং কাণ্ডটা কাষ্ঠল হয়। এই ধরনের গাছকে আমরা বলি বৃক্ষ। মানে যে গাছের কাণ্ডটা কাষ্ঠল হয় এবং মাটির থেকে বেশ খানিকটা উচ্চতা পর্যন্ত কোনো শাখা প্রশাখা থাকে না, কাণ্ডটা স্তম্ভের মতন গুঁড়ি গঠন করে, তখন তাকে আমরা বলি বৃক্ষ। এবং এই তোমরা যদি দেখে থাকো যে গাছগুলো, দেখবে এই গাছগুলো কিন্তু উচ্চতায় অনেক উঁচু হয়, তাই তো? আম, কাঁঠাল, বট, লিচু, এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়, অনেক। আর পাইন গাছ তো দেখেইছো, পাইন গাছ তো আরও লম্বা হয়, তাহলে অনেক উঁচু হয়। তাহলে এগুলো উচ্চতার দিক থেকেও সব থেকে উঁচু গাছ, এবং তার সঙ্গে সঙ্গে এই বৈশিষ্ট্যটা দেখা যায়, সেই জন্য কাণ্ডের এই বৈশিষ্ট্যটা দেখা যায়, সেই জন্য এদেরকে আমরা বলছি বৃক্ষ। দ্বিতীয় ধাপটা কি? এই দুটো গাছই তোমরা দেখেছো, লেবু গাছ যদি বা না দেখে থাকো, জবা গাছ তো প্রত্যেকে দেখেছো। এখানে দেখো এদের যে কাণ্ডটা আমরা দেখি সেটাও কিন্তু কাষ্ঠল, কাঠের মতন, তাই না? দেখতে পাচ্ছ সেগুলো এখানে ছবিতে দেখেই বোঝা যাচ্ছে, সেগুলোও কিন্তু শক্ত, নরম নয়, সেগুলোও কাঠের মতন, অর্থাৎ এদের কাণ্ডও কিন্তু কাষ্ঠল। কিন্তু ওই আম, কাঁঠাল এই গাছের সঙ্গে এদের কিছু পার্থক্য আছে। দেখো, প্রথম কথা হচ্ছে এদের কাণ্ডটা অত মোটা নয়, এবং তার সঙ্গে সঙ্গে এদের শাখা প্রশাখাগুলো কোথা থেকে তৈরি হচ্ছে দেখো, একেবারে মাটির উপর থেকেই এদের শাখা প্রশাখা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ একদম এদের ওই গুঁড়ি অংশটা কিন্তু নেই, গুঁড়ি গঠিত হচ্ছে না। কাণ্ড কাষ্ঠল, কিন্তু গুঁড়ি তৈরি হচ্ছে না, একদম মাটির উপর থেকেই শাখা প্রশাখা তৈরি হচ্ছে। এবং সেই জন্য মাটির উপর থেকেই শাখা প্রশাখা তৈরি হয়ে যাচ্ছে বলে এটাকে একটু ঝোপের মতন দেখতে লাগে, ঝোপ মতন হয়ে থাকে। ওই রকম নিচটা সোজা উঠে গিয়ে ওপরের অংশটাতে যে পাতা শাখা প্রশাখা রয়েছে সেরকম নয়, নিচ থেকেই শাখা প্রশাখা, সেজন্য ঝোপের মতন দেখতে লাগছে। এই ধরনের গাছকে আমরা বলি গুল্ম। এবং এর উচ্চতাও কিন্তু ওই আম গাছ, কাঁঠাল গাছের মতন অত লম্বা হয় না, তাই না? জবা গাছ, লেবু গাছ, এগুলো কি আম গাছ, কাঁঠাল গাছ, বট গাছের মতন অত উঁচু হয়? অত উঁচু হয় না। তাহলে এটা মাঝারি উচ্চতা বিশিষ্ট হয়, কাণ্ড কাষ্ঠল হয় ঠিকই, কিন্তু মাঝারি উচ্চতা বিশিষ্ট হয় এবং গুঁড়ি থাকে না, শাখা প্রশাখাগুলো একদম মাটির উপর থেকেই তৈরি হতে থাকে। তাহলে এটা আর এক ধরনের গাছ, যেটা আমরা গাছের উচ্চতা এবং কাণ্ডের প্রকৃতি অনুযায়ী আমরা দেখতে পেলাম, তাই তো? আর এক ধরনের কি, ধরো ধান, সর্ষে, কুমড়ো, এই সমস্ত গাছও তোমরা দেখেছো। ধান গাছ তো দেখেইছো, সর্ষে গাছ নাই বা দেখলে কুমড়ো গাছও দেখেছো, কুমড়ো, লাউ ইত্যাদি গাছগুলো তোমরা দেখেছো। এদের কাণ্ডগুলো দেখেছো কীরকম? এদের কাণ্ডগুলো কি কাঠের মতন শক্ত?
এদের কাণ্ডগুলো কিন্তু কাঠের মতন শক্ত না, এদের কাণ্ডগুলো কিন্তু নরম, তাই তো? এবং কিছু কিছু কাণ্ডর গাছের কাণ্ড আছে যেগুলো তো বরং খুবই রসালো, যেমন ধরো কুমড়ো গাছের কাণ্ড, লাউ গাছের কাণ্ড, এগুলো তো খুবই রসালো, তাই না? অর্থাৎ নরম যে কাণ্ড বিশিষ্ট গাছ সেটাকে আমরা বলছি বিরুৎ জাতীয় গাছ। এবং এই নরম কাণ্ডগুলো কিন্তু উঁচু হয় না, এমনকি গুল্মের মতনও উঁচু হয় না, দেখেছো তোমরা? এগুলো কিন্তু একদম ছোট ছোট গাছ হয়, অর্থাৎ উচ্চতার দিক থেকে এরা কিন্তু খুবই ছোট হয়। এবং তার সঙ্গে সঙ্গে কাণ্ডের প্রকৃতিটাও কাষ্ঠল হয় না, কাণ্ডের প্রকৃতিটাও নরম রসালো প্রকৃতির হয়। এই ধরনের গাছগুলোকে আমরা বলবো বিরুৎ জাতীয় গাছ। ঠিক আছে? তাহলে কাণ্ডের উচ্চতা এবং প্রকৃতি অনুসারে আমরা কাণ্ডকে 3 ভাগে ভাগ করতে পারলাম, একটা হচ্ছে বৃক্ষ, একটা গুল্ম এবং আর একটা হচ্ছে বিরুৎ। এবার দেখো গাছগুলো কতদিন বাঁচে তার উপর নির্ভর করেও আমরা ভাগ করতে পারি। কিন্তু যে বৃক্ষ মানে আম, জাম, কাঁঠাল বা গুল্ম যেমন জবা, লেবু, এগুলো তো আমরা দেখেছি অনেক বছর বাঁচে। সাধারণভাবে বৃক্ষ এবং গুল্ম এগুলো সবই বহু বর্ষজীবী হয়, মানে অনেক বছর বাঁচে। সেই জন্য এগুলো কত বছর বাঁচে তার উপর নির্ভর করে এগুলোকে আমরা আর ভাগ করি না। কিন্তু যেগুলো বিরুৎ জাতীয় উদ্ভিদ, মানে যেগুলো ছোট ছোট গাছ, যেগুলো নরম কাণ্ডের গাছ, সেগুলো কিন্তু দেখবে এক একটা এক এক রকম সময় বাঁচে, তাই না? সবগুলোই যে অনেক বছর করে বাঁচে তা কিন্তু নয়। সেই জন্য আমরা বিরুৎ জাতীয় উদ্ভিদকেই ভাগ করব, তারা কতদিন বাঁচে তার উপর নির্ভর করে আমরা বিরুৎ জাতীয় উদ্ভিদকে ভাগ করব। এইভাবে ভাগ করলে আমরা বিরুৎ জাতীয় উদ্ভিদকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্ষণজীবী। ক্ষণজীবী মানে যারা কয়েক সপ্তাহ মাত্র বেঁচে থাকে, কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস মাত্র যাদের আয়ুষ্কাল। আয়ুষ্কাল মানে কি, কত বাঁচে মানে এটা কি, মানে হচ্ছে তার মধ্যে সে বৃদ্ধি পায়, মানে যে বীজ থেকে বেরিয়ে সে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তার সঙ্গে ফুল হয়, ফুল হয়ে ফল তৈরি হয় এবং ফলের মধ্যে বীজ থাকে, মানে তার পুরো জীবনচক্রটা সে কমপ্লিট করে ফেলে কয়েক সপ্তাহের মধ্যে। তখন তাদেরকে আমরা বলছি ক্ষণজীবী, খুব অল্প সময় বেঁচে থাকে, সেই জন্য তাকে আমরা বলছি ক্ষণজীবী। তার একটা উদাহরণ যেমন ব্যালানাইটেস বলে একটা গাছ আছে, সেই গাছটা ক্ষণজীবীর উদাহরণ। সাধারণভাবে মরুভূমিতে আমরা এই ধরনের গাছ দেখতে পাই, কারণ মরুভূমিতে তো জল থাকে না। ধরো সামান্য বৃষ্টিপাত হয়েছে কখনো, তাহলে সেই সময়টুকুনির মধ্যে সেই জলটাকে কাজে লাগিয়ে সেই সময়ের মধ্যে তারা তাদের বৃদ্ধি ঘটিয়ে তাদের জীবনচক্রকে সম্পূর্ণ করে ফেলে। সেই জন্য মরুভূমির ক্ষেত্রে আমরা এই ধরনের গাছগুলো দেখতে পাই, এই ধরনের গাছ সাধারণভাবে দেখতে পাই। যেমন এই ব্যালানাইটিস যে গাছটার কথা বললাম সেটাও কিন্তু একটা মরুভূমিরই উদ্ভিদ, এটাকে আমরা বলছি ক্ষণজীবী। এরপরে হচ্ছে এক বর্ষজীবী, অর্থাৎ যে গাছগুলো 1 বছরের মধ্যে বা একটা ঋতুর মধ্যে তার জীবনকাল সম্পূর্ণ করে। অর্থাৎ 1 বছরের মধ্যেই সে বীজ থেকে অঙ্কুরিত হয়ে গাছ হয়, তার শাখা প্রশাখা অনেক সময় যে হয় তার কোনো মানে নেই, মানে পাতা ইত্যাদি হয়, তারপর ফুল ধারণ করে এবং ফুল থেকে ফল হয়, ফলের মধ্যে বীজ তৈরি হয়। এই পুরো জিনিসটা সে একটা ঋতুর মধ্যে বা 1 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলে, তখন তাকে আমরা বলছি 1 বর্ষজীবী উদ্ভিদ। যেমন ধান, গম, এগুলো সমস্ত 1 বর্ষজীবী উদ্ভিদ। তোমরা জানো ধান লাগানো হয়, তার কয়েক মাসের মধ্যেই সেখানে ধানের শীষ তৈরি হয়ে যায় এবং তারপর ধান কাটা হয়, তাই তো? কাজেই এগুলো সমস্ত একটা ঋতুর মধ্যেই তাদের জীবনচক্র কমপ্লিট করে ফেলে, সেই জন্য তাদেরকে বলা হচ্ছে 1 বর্ষজীবী উদ্ভিদ। আবার কিছু বিরুৎ জাতীয় উদ্ভিদ আছে যাদের এই ফুল ফল হতে একটা ঋতুতে হয় না, 2টো ঋতু লাগে। একটা ঋতুতে বা 1 বছরে তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানে তাদের পাতা টাতা ইত্যাদি বৃদ্ধি করে, তাদের যেটাকে আমরা বলি অঙ্গজ বৃদ্ধি করে, মানে যখন ফুল হয় না, ফুল হওয়ার আগে পর্যন্ত গাছটা অঙ্কুরিত হওয়ার পর গাছটা আস্তে আস্তে বড় হয় প্রথম বছরে, আর দ্বিতীয় বছরে তাতে ফুল ধরে এবং তার থেকে ফল এবং বীজ তৈরি হয়। এই ধরনের, অর্থাৎ যাদের পুরো জীবনচক্রটা কমপ্লিট করতে 2টো একটু সমস্যা হয়েছিল, তাহলে আবার আমি আরেকবার বলছি যে তাহলে যে গাছগুলো 2বার মানে তার জীবনচক্র সম্পন্ন করতে তাদের 2টো বছর সময় লাগে বা 2টো ঋতু সময় লাগে, তাদেরকে আমরা বলি দ্বিবর্ষজীবী উদ্ভিদ। যেমন এটার উদাহরণ হচ্ছে তোমার গাজর বা মূলো ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে তাদেরকে আমরা বলছি যে দ্বিবর্ষজীবী উদ্ভিদ।
ঠিক আছে। আর কিছু গাছ আছে যেগুলো বিরুৎ জাতীয় উদ্ভিদ, কিন্তু বহু বছর বাঁচে, মানে তাদের জীবনচক্র সম্পন্ন করতে 2 বছরের মধ্যেও তারা জীবনচক্র সম্পূর্ণ করে না, তারা বহু বছর বেঁচে থাকে। তার মানে এই নয় যে তাদের ফল হয়, ফুল ফল হতে অনেক বেশি সময় লাগে, কিন্তু তারা বেঁচে থাকে, তারা মরে যায় না। তাদেরকে বলা হয় বহু বর্ষজীবী উদ্ভিদ, যারা বহু বছর বেঁচে থাকে। এরকম একটা বিরুৎ জাতীয় উদ্ভিদ যেটা বহু বর্ষজীবী, সেটা নাম হলো আদা। আদার ক্ষেত্রে আমরা দেখি যে আদা হচ্ছে বহু বর্ষজীবী উদ্ভিদ। এবং এখানে দেখো যে আদা গাছটা আমরা দেখাই, কারণ আদা গাছ হয়তো তোমরা অনেকেই দেখোনি, এটা হচ্ছে আদা গাছ, ঠিক আছে। এবং এটা আদা গাছ, দেখো আমরা যদি দেখি যে এটার নিচে আদাগুলো, এই দেখো এখানে দেখো, এটা হচ্ছে আদাগুলো হয়ে রয়েছে। তাহলে এইটা হচ্ছে বহু বর্ষজীবী উদ্ভিদ। তাহলে আমরা প্রথমে কাণ্ডের উচ্চতা এবং প্রকৃতি অনুসারে কাণ্ডকে 3 ভাগে ভাগ করেছিলাম, বৃক্ষ, গুল্ম এবং বিরুৎ। এবং তারপর গুল্ম এবং বৃক্ষ যেহেতু বহু বর্ষজীবী হয়ে থাকে, সেই জন্য বিরুৎ জাতীয় উদ্ভিদকে আমরা তাদের আয়ু কতদিন বাঁচে বা আয়ুষ্কাল অনুযায়ী তাদেরকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম, ক্ষণজীবী, 1 বর্ষজীবী, দ্বিবর্ষজীবী এবং বহু বর্ষজীবী। এরপর আমরা কাণ্ডকে ভাগ করব, কাণ্ড মাটির উপর খাড়া দাঁড়িয়ে থাকতে পারে কিনা। কাণ্ডতে আমরা বলেছিলাম যে ভ্রূণ, মুকুল, বিটপের যে প্রধান অক্ষটা, সেটা তো মাটির উপরে আমরা সাধারণভাবে যে আম, জাম, কাঁঠাল, কলা গাছ, নারকোল, সুপুরি ইত্যাদি যে গাছগুলো দেখি, সবই কাণ্ড মাটির উপর খাড়া, সাধারণভাবে গাছ বলতেই আমরা তাই বুঝি যে মাটির উপর খাড়া দাঁড়িয়ে থাকে। কিন্তু মনে করে দেখো তো, সব গাছের কাণ্ডই কি মাটির উপর খাড়া দাঁড়িয়ে থাকে? লাউ গাছ কি মাটির উপর খাড়া দাঁড়িয়ে থাকে? পুঁইশাক গাছ কি মাটির উপর খাড়া দাঁড়িয়ে থাকতে পারে? পারে না। তাহলে সমস্ত গাছ কিন্তু মাটির উপর খাড়া দাঁড়িয়ে থাকতে পারে না। তাহলে মাটির উপর খাড়া দাঁড়িয়ে থাকতে পারে কি পারে না, তার উপর নির্ভর করে আমরা গাছকে 2 ভাগে ভাগ করছি। যারা মাটির উপর খাড়া দাঁড়িয়ে থাকতে পারে তাদেরকে আমরা বলছি সবল কাণ্ড, আর যারা মাটির উপর খাড়া দাঁড়িয়ে থাকতে পারে না তাদেরকে আমরা বলছি দুর্বল কাণ্ড। তাহলে প্রথমে সবল কাণ্ড সম্পর্কে পড়ি। সবল কাণ্ড মানে যারা খাড়া দাঁড়িয়ে থাকতে পারে, তাদেরকে আবার আমরা কী ভাগে ভাগ করতে পারি। তাহলে সবল কাণ্ড মানে যারা মাটির উপর খাড়া দাঁড়িয়ে থাকতে পারে, তাদের কাণ্ডের শাখা প্রশাখা অনুসারে, কাণ্ডের শাখা প্রশাখা অনুসারে মানে শাখা প্রশাখাগুলো কীরকম হয় সেই অনুযায়ী কিন্তু শাখা প্রশাখা আদৌ থাকে কি থাকে না, এগুলোর উপর নির্ভর করে কিন্তু আমরা সবল কাণ্ডকে আবার অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। যখনই আমরা এই ভাগগুলো পড়বো, তখনই তোমরা মিলিয়ে নেবে তোমরা যে গাছগুলো দেখেছো তার সঙ্গে, তখন দেখবে যে সত্যি তো আমরা তো কখনো এভাবে ভাবিনি যে শাখা প্রশাখা অনুযায়ী গাছের আকার কীরকম পাল্টে যায়, শাখা প্রশাখা থাকা না থাকা বা শাখা প্রশাখা কীরকম রয়েছে তার উপর নির্ভর করে। তাহলে চলো আমরা দেখে নিই যে কাণ্ডের শাখা প্রশাখা অনুসারে সবল কাণ্ড আমরা কত রকমের দেখতে পাই। এটা একটা পাইন জাতীয় গাছ, তাই তো? এই গাছে দেখো যে শাখা প্রশাখা হয়েছে সেটা দেখতে পাচ্ছ। সেই শাখাগুলো দেখো, এই যে নিচের যে শাখাগুলো সেগুলো কিন্তু লম্বা লম্বা আকারে অনেক বড়, কার তুলনায় না ওপরের দিকের শাখার তুলনায়। মানে এই গাছটাতে দেখো তোমরা নিচ থেকে যত ওপরে গেছি তত কিন্তু শাখাগুলোর আকারগুলো ছোট হতে হতে গেছে, দৈর্ঘ্যগুলো, শাখার দৈর্ঘ্যগুলো ছোট হয়ে গেছে। এবং এই রকম হওয়ার জন্য নিচের শাখাগুলো লম্বা বেশি, দৈর্ঘ্য বেশি, এবং উপরের শাখাগুলোর দৈর্ঘ্য কম হওয়ার জন্য দেখো গাছটা একটা পিরামিডের মতন আকৃতি বিশিষ্ট হচ্ছে। সেই জন্য এই ধরনের, মানে এগুলো সাধারণত আমরা ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রেই দেখতে পাই, এই ধরনের মানে পাইন জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই, এই ধরনের গাছগুলোকে আমরা বলি পিরামিড আকৃতি। তাহলে এটা কিন্তু শাখা প্রশাখার প্রকৃতির উপরেই নির্ভর করছে, নিচের শাখাগুলো বড়, উপরের শাখাগুলো ছোট, সেই জন্য এটাকে আমরা বলছি পিরামিড আকৃতি, তাই তো? এই যে অরকেরিয়া যে গাছটা দেখেছিলাম সেটাও দেখো পিরামিড আকৃতি, তাই না? নিচের শাখাগুলো বড়, উপরের শাখাগুলো ছোট, পিরামিডের মতন আকৃতি হয়েছে। কিন্তু আমরা আমাদের চারপাশে যে গাছগুলো বেশি দেখি, অর্থাৎ আম, জাম, কাঁঠাল, লিচু, বট, অশ্বত্থ, এগুলো এরকম দেখতে হয় তো। এখানে দেখো এর যে শাখা প্রশাখা সেগুলো কিন্তু এরকম নিচেরগুলো বড়, ওপরেরগুলো ছোট, এরকম কিছু নেই। এদের শাখা প্রশাখা বিভিন্ন রকমভাবে শাখা প্রশাখা হয়েছে, এবং যার ফলে এর ওপরের যে অংশটাতে পাতা হয়ে রয়েছে, শাখা প্রশাখাযুক্ত অংশটা, মাথার উপরের অংশটা, সেটা কিন্তু এরকম গোলাকার বা ডিম্বাকার হয়েছে, বা বলতে পারি আমরা গম্বুজের মতন আকার বিশিষ্ট হয়েছে। এবং সেই জন্য এই ধরনের গাছগুলোকে আমরা বলি গম্বুজাকার, ঠিক আছে? এই ধরনের গাছগুলোকে আমরা বলি গম্বুজাকার। তাহলে দেখলে যে শাখা প্রশাখার পার্থক্যের জন্য গাছের আকার কীরকম পাল্টে গেল, একটা পিরামিড আকার হয়ে গেল আর একটা গম্বুজাকার হয়ে গেল। আবার আমরা এমন অনেক গাছ দেখি, যেমন নারকোল গাছ,
নারকোল গাছে কিন্তু কোনো শাখা প্রশাখাই নেই। এর কাণ্ডটা দেখো, কোনো শাখা প্রশাখা বিহীন, কোনো শাখা প্রশাখা নেই। আর একদম মাথার ওপরে মুকুটের মতন পাতাগুলো রয়েছে, পাতাগুলো একদম মাথার ওপরে মুকুটের মতন রয়েছে। তাহলে কোনো শাখা নেই। এই ধরনের গাছকে আমরা বলবো অশাখ, এদেরকে আমরা বলবো অশাখ। এই ধরনের আর কি গাছ তোমরা দেখো, তোমরা এখনই বাইরের দিকে তাকালেই তোমরা দেখতে পাবে সুপুরি গাছ, তাই তো, যেটা একদম ঠিক নারকোল গাছের মতন অশাখ, বা তাল গাছ। এছাড়াও এই দুটো গাছেরও দেখো কোনো কাণ্ডতে কোনো শাখা প্রশাখা নেই, আর মাথার উপর পাতাগুলো মুকুটের মতন হয়ে রয়েছে। তার মানে এগুলোকেও একই রকমভাবে আমরা অশাখর মধ্যে ফেলতে পারি। আর অশাখ আর একটা গাছ কী বলো তো দেখি, তোমরা বলতে পারো কি না? অশাখ আর একটা গাছ আমরা যেটা দেখি আমাদের চারপাশে সবসময়, সেটা হচ্ছে খেজুর গাছ, তাই তো। খেজুর গাছও এই একই রকম হয়ে থাকে। এবার এই শাখা প্রশাখা বিহীন গাছ, সাধারণভাবে শাখা প্রশাখাবিহীন, সবসময় যে শাখা প্রশাখা বিহীন হবে তা নয়। তো এই শাখা প্রশাখাবিহীন আমরা বাঁশ বা আখ যেগুলো দেখি, সেগুলো সাধারণভাবে আমরা দেখি যে শাখা প্রশাখা বিহীন হচ্ছে। কিন্তু এদের সঙ্গে এই অশাখের একটা কিন্তু পার্থক্য দেখতে পাওয়া যায়। এখানে দেখো এই ধরনের কাণ্ডে এই যে পর্বগুলো রয়েছে, সেই পর্বগুলো কিন্তু একদম খুব স্পষ্ট, এবং পর্বগুলো ফোলা বা গাঁট যুক্ত হয়, তাই তো, যেটা আমরা বাঁশের ক্ষেত্রে, আখের ক্ষেত্রে পরিষ্কার দেখতে পাই। এবং পর্বমধ্য অংশটা কিন্তু অনেক বড় হয়। কালকে তোমরা এই কাণ্ডটা পড়ার পরেই তোমরা যদি বাড়ির কাছে সুপুরি গাছ থাকে, তাহলে দেখবে যে সুপুরি গাছের মাঝখানেও আমরা পর্বমধ্যগুলো বুঝতে পারি, কিন্তু পর্বমধ্যগুলো কত ছোট ছোট হয় দেখবে। এখানে কিন্তু পর্বমধ্যগুলো অনেক বড় হয়। এই ধরনের কাণ্ডগুলোকে আমরা বলে থাকি তৃণকাণ্ড। এই আখ, বাঁশ, এই ধরনের কাণ্ডকে আমরা বলে থাকি তৃণকাণ্ড। তাহলে শাখা প্রশাখার প্রকার বা শাখা প্রশাখার উপস্থিতি অনুপস্থিতির উপর নির্ভর করে আমরা সবল কাণ্ডকে 4 ভাগে ভাগ করতে পারলাম: পিরামিড আকৃতি, গম্বুজাকার, অশাখ এবং তৃণকাণ্ড। এবার আমরা দেখি দুর্বল কাণ্ড কত রকমের হয়, অর্থাৎ যারা কিনা মাটির ওপর খাড়া হয়ে দাঁড়াতে পারে না, সেই ধরনের কাণ্ড কত রকমের হয়। তোমাদের বইতে এই কাণ্ডগুলোরও কিন্তু কতগুলো নাম আছে, কিন্তু সেই নামগুলো তোমাদের বইতে দেওয়া হয়নি, বলা হয়নি, এবং সেই জন্য আমিও তোমাদের এখানে সেই কাণ্ডের নামগুলো বলছি না, শুধু কাণ্ডগুলো কীরকম হয় সেগুলো বলছি, কারণ এত কিছু তোমাদের মনে রাখতে হবে না। তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন তোমরা এই নামগুলো পড়বে। এখন শুধু কত রকমের হয় সেটা শুধু জেনে রাখো। যেমন এই গাছটা দেখো, এটা পুঁই গাছ। পুঁই গাছ আমরা অনেকেই দেখেছি, অনেকে হয়তো দেখোনি, কিন্তু অনেকেই দেখেছি। পুঁই গাছটা কিন্তু মাটির উপর দিয়ে চলে, মাটির উপর লতিয়ে চলে, সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়ায় না। এবং পুঁই গাছ কিন্তু যদি সামনে পাশে ধরো দেওয়াল থাকে, পুঁই গাছ কিন্তু নিজে থেকে দেয়াল বেয়ে ওঠেও না, এটা কিন্তু সবসময় মাটির উপরেই লতিয়ে চলে। যদি ওপরে তুলতে হয় তাহলে দেখবে যে অনেক বাড়িতে হয়তো এটা পুঁইটাকে মাচার ওপরে তুলে দেওয়া হচ্ছে, তখন কিন্তু সেটাকে একটা কাঠির সঙ্গে বা বাঁশের সঙ্গে বা কোনো থামের সঙ্গে সেটাকে কিন্তু দড়ি দিয়ে বেঁধে দিতে হয়। ও কিন্তু নিজে নিজে এটা বেয়ে উঠে যেতে পারে না। অর্থাৎ এটা যখন স্বাভাবিকভাবে হয় তখন মাটির উপরেই লতিয়ে লতিয়ে বাড়ে, এটা কখনোই কোনো কিছুকে বেয়ে ওপর দিকে ওঠে না নিজে থেকে। এবং আরেকটা জিনিস দেখবে যে এই পুঁই গাছটা যদি আমরা মাটি থেকে তুলি, তাহলে দেখবো সহজেই এটাকে মাটি থেকে তুলে দিতে পারছি, এবং সেই জন্য এটাকে তুলে আমরা কোনো কিছুর সঙ্গে বেঁধে দিতে পারি, কারণ এটার মূলটা কিন্তু ওই একটা জায়গাতেই থাকে, যেখানে সেইখান থেকে গাছটা বেরিয়েছে, সেই জায়গাটাই একটা জায়গাতেই কিন্তু সে মাটির সঙ্গে আটকে থাকে। আর কাণ্ডের কোনো জায়গাটা কিন্তু মাটির সঙ্গে সে আটকায় না, সে শুধু মাটির উপর লতিয়ে লতিয়ে চলে। কেন এই কথাটা বললাম যে এটা শুধু মূলটা একটা জায়গাতেই থাকে, কাণ্ডটা আর মাটির সঙ্গে আটকায় না? কারণ এরপরেই আমরা দেখব যে এটার পর্ব থেকে কোনো মূল বেরোয় না। পরেই আমরা দেখব দূর্বা ঘাস। দূর্বা ঘাস তোমরা প্রত্যেকে দেখেছো, যখন তোমরা মাঠে খেলতে যাও সেই মাঠে ঘাস দেখেছো, এবং অনেক সময় মাঠে বসে তোমরা সেই ঘাসটা ছেঁড়ারও চেষ্টা করেছো। তখন একটা জায়গায় ঘাসটাকে তুললে ঘাসটাকে অনেকটা অবধি উঠে আসে না, সেটা মাটি থেকে তোমাদের ছিঁড়তে হয়। তোমরা যদি কখনো ছিঁড়বে না, কিন্তু যদি ছেড়ো তাহলে সেটাকে ছিঁড়তে হয়, তাই না? কারণ সেই পুরো ঘাসটাই মাটির উপরে লেগে থাকে, মাটির সঙ্গে আটকে থাকে। কেন মাটির উপর আটকে থাকে? এই দেখো, এই ঘাসটার
এরকম একটা কাণ্ড থাকে, যেই কাণ্ডটা মাটির উপর লতিয়ে চলে, মানে শুয়ে শুয়ে চলে, তার থেকে উপরের দিকে এরকম পাতা বা কিছু শাখা বেরোয়। তাহলে এই যে মাটির উপর যে অংশটা লতিয়ে চলছে, তার যে এই পর্বগুলো রয়েছে, এই পর্ব থেকে কিন্তু মূল বেরোয়, এবং কাণ্ডটা যত মাটির উপর লতিয়ে চলে ওই সামনের পর্ব থেকে মূল বেরিয়ে বেরিয়ে মাটির মধ্যে প্রবেশ করে, সেই জন্য মাটির সঙ্গে সে আঁকড়ে ধরে থাকে। সেই জন্য আমি কাণ্ডটা যেখান থেকে গাছটা হয়েছে, যে মূলটা হয়েছে, সেটা আমরা অনেক সময় খুঁজেই পাই না, কারণ এভাবে লতিয়ে লতিয়ে সে অনেক দূর চলে গেছে, এবং সে প্রত্যেক জায়গাতেই তার পর্ব থেকে মূল বের করে সেটাকে মাটির মধ্যে ঢুকিয়ে মাটির সঙ্গে আটকে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই ধরনের গাছ এও মাটিতে লতিয়ে চলে, দেখো পুঁই শাকের মতন, কিন্তু পুঁই শাক যেমন পর্ব থেকে মূল বের করে মাটির মধ্যে আটকে যায় না, এটা শুধুমাত্র লতিয়ে চলে, তার মূল এক জায়গাতেই থাকে। কিন্তু দূর্বা ঘাসের ক্ষেত্রে কিন্তু তা নয়, এ কিন্তু তার পর্ব থেকে মূল বার করে, এবং পর্ব থেকে মূল বার করে সেটা মাটির মধ্যে ডুবিয়ে দেয়। ঠিক আছে, তাহলে মাটিতে প্রবেশ করে মাটির সঙ্গে আটকে থাকে। তাহলে এটা এক ধরনের দুর্বল কাণ্ড আমরা দেখলাম, তাই তো। এরপরে দেখো, এই গাছটা তোমরা চেনো, মূল পড়ানোর সময় পড়িয়েছি, এই গাছটার নাম হচ্ছে গজপিপুল, এবং এটাও আমরা দেখেছি যে এর পর্ব থেকে মূল বেরোয়, যেটাকে আমরা আরোহী মূল বলেছি। তাহলে এর কাণ্ডের পর্ব থেকে মূল বেরিয়ে কিন্তু এও দুর্বল কাণ্ড, খাড়া হয়ে মাটিতে এমনি দাঁড়াতে পারে না, কিন্তু যখনই কোনো অবলম্বনকে সামনে পায় তখনই তার এই পর্ব থেকে বেরোনো মূলের সাহায্যে সেই অবলম্বনকে আঁকড়ে ধরে ওপর দিকে উঠতে থাকে। ঠিক আছে, তাহলে এটার পর্ব থেকে বেরোনো মূল এদেরকে ওপরে উঠতে সাহায্য করে। তাহলে এটা এক ধরনের উদ্ভিদ, এরা কিন্তু মাটিতে লতিয়ে চলছে না, এমনিতে মাটিতে যাচ্ছে, যেই সামনে কিছু অবলম্বন পেলে কিন্তু সেটা ধরে ওপরের দিকে উঠতে থাকবে, তখন কিন্তু আর পুঁই গাছের মতন সামনে অবলম্বন পেয়েও যে মাটিতেই লতিয়ে যাবে তা কিন্তু যাবে না, কোনো অবলম্বন পেলে তার উপরে উঠবে, সেটাকে বেয়ে ওপর দিকে ওঠে, এবং সেই বেয়ে ওপর দিকে ওঠে কিসের সাহায্যে? না, পর্ব থেকে বেরোনো মূলের সাহায্যে ওপর দিকে ওঠে। এটা দেখো অপরাজিতাও তোমরা দেখেছো। অপরাজিতার এটা কি বলো, এটা দেখো কাণ্ড আমরা বুঝতে পারছি, দেখো এর মধ্যে পাতা রয়েছে, এই কাণ্ডের পর্ব থেকে পাতা বেরিয়েছে, কিন্তু কাণ্ডটা দেখো কেমন সরু নরম এবং এরকম পাকানো মানে পেঁচিয়ে রয়েছে, তাই না? এই কাণ্ডর সাহায্যেই কিন্তু অপরাজিতাও দুর্বল কাণ্ড, এও মাটির উপরে উঠতে পারে না, কিন্তু কোনো অবলম্বন পেলে সে তার এই কাণ্ডের সাহায্যেই কিন্তু জড়িয়ে জড়িয়ে ওপর দিকে ওঠে, কাণ্ডের সাহায্যেই ওঠে। সেই জন্য এটা আবার আর এক ধরনের, একে তার কাণ্ডের সাহায্যেই অবলম্বনকে জড়িয়ে ধরে উঠছে, এর কিন্তু কোনো পর্ব থেকে মূল বের করছে না, তাহলে নিজে দুর্বল কাণ্ড, সে ওপর দিকে উঠছে, কিন্তু উঠছে তার কাণ্ডের সাহায্যে। এরপরের গাছটা, এই গাছটাকে তোমরা চেনো, এই গাছটাকে হয়তো দেখোনি, কিন্তু এর ফলগুলো দেখে তোমরা চিনতে পারছো এই গাছটা কি। এই গাছটা হচ্ছে মটর গাছ। হ্যাঁ, তাহলে এই মটর গাছে দেখো কি হয়, এটা হচ্ছে মটর গাছের পাতা। এই পাতার ওপরের অংশ থেকে দেখো, ওপরের অংশটা কীরকম পেঁচিয়ে গেছে দেখেছো, স্প্রিংয়ের মতো, এইটাকে বলা হয় আকর্ষ। এই যে স্প্রিংয়ের মতন যে পেঁচিয়ে যায়, এইটাকে বলা হয় আঁকশির মতন যে তৈরি হয়ে যায়, এটাকে বলা হয় আকর্ষ। তাহলে মটর গাছও দুর্বল কাণ্ড, মটর গাছও খাড়া হয়ে দাঁড়াতে পারে না নিজে থেকে, কিন্তু এও কোনো অবলম্বন পেলে সেটাকে জড়িয়ে ধরে ওপরের দিকে ওঠে, এবং যার সাহায্যে ওপরের দিকে উঠছে সেটা হচ্ছে এই আকর্ষ, এবং তার এই আকর্ষটা তৈরি হচ্ছে পাতার ওপরের অংশটা দেখে, ওপরের অংশটা থেকে এই আকর্ষটা তৈরি হচ্ছে। দেখো এখানে এইভাবে কোনো কিছু একটা অবলম্বনকে জড়িয়ে ধরে উঠছে, এবং পাতার উপরের অংশটা আকর্ষ তৈরি করছে। এখানে দেখো এই যে আকর্ষগুলো ওই দড়িটাকে পেঁচানোর জন্য তার আকর্ষ রয়েছে, এবং দড়িটাকে পেঁচিয়ে এটা উঠবে ওপর দিকে। ঠিক আছে, তাহলে এই পাতা থেকে বেরোনো আকর্ষের সাহায্যে মটর গাছ উপর দিকে উঠতে থাকে। আর যদি আমরা এই লাউ গাছের ক্ষেত্রে দেখে থাকি, যে লাউ গাছের ক্ষেত্রে দেখো এই পর্ব থেকে কিছু বেরোচ্ছে, দেখতে পাচ্ছ এই পর্ব থেকে কি বেরোচ্ছে, এই দেখো পর্ব থেকে ওই রকম স্প্রিংয়ের মতন অংশ বেরোচ্ছে, যেটাকে আমরা বলছি আকর্ষ, তাই তো, যেটাকে আমরা বলছি আকর্ষ। তাহলে মটর গাছের ক্ষেত্রে দেখেছিলাম আকর্ষটা বেরিয়েছিল কোথা থেকে, পাতার উপরের অংশ থেকে, আর লাউ গাছের ক্ষেত্রে আকর্ষটা বেরোচ্ছে কোথা থেকে, এই দেখো পর্ব থেকে বেরোচ্ছে, এবং সেই পর্ব থেকে বেরিয়ে সেটা কোনো অবলম্বনকে জড়িয়ে ধরতে সাহায্য করছে। তাহলে লাউ গাছ বা কুমড়ো গাছ এরা কাণ্ড থেকে বেরোনো আকর্ষের সাহায্যে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে ওঠে। ঠিক আছে, তাহলে
বিভিন্ন কাজের জন্য পরিবর্তিত কাণ্ডটা আজকে আমরা পড়বো না। আমরা আজকে তাহলে এই অবধি পড়লাম, অর্থাৎ কাণ্ডের বিভিন্ন ধরনের কাণ্ড কী রকম রয়েছে সেগুলো আমরা আজকে পড়লাম। এর পরের দিন আমরা বিভিন্ন কাজের জন্য কিভাবে পরিবর্তিত হয় কাণ্ড এবং কাণ্ডের কাজ কী, কাণ্ড আমাদের কি কি কাজে লাগে ইত্যাদিগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব। আজকে যেটুকুনি পড়ালাম সেইটুকুনি আগে তোমরা খুব ভালো করে তৈরি করে নাও, ঠিক আছে?